প্রফেসর উজান চৌধুরী, লেখনীতে বন্যা শিকদার। পর্ব ৬৩। কেটে গিয়েছে দীর্ঘ ৩টি বছর। এই দীর্ঘ ৩টি বছরে সময়ের তোড়ে বদলে গিয়েছে অনেক কিছু। জীবনের স্বাভাবিক নিয়মে শোকের মাতম কমে এলেও চৌধুরী পরিবারের হৃদয়ের এক কোণে একটি নাম আজও সমানভাবে জীবন্ত, রোহান তালুকদার। আর এই ৩ বছরে বদলে যাওয়ার সবচেয়ে সুন্দর সত্যিটি হল মৌ এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার ছোট্ট অস্তিত্বের ভেতরে দিনে দিনে বড় হয়ে উঠছে উজান আর মৌয়ের ভালোবাসার প্রথম রূপান্তর, এক নতুন প্রাণ। মৌয়ের পেটে গড়ে ওঠা এই ছোট্ট শিশুকে ঘিরে উজান চৌধুরীর খুশির কোনো সীমা নেই। তবে জীবনে এত সুখ আর নতুন আলোর আগমন ঘটলেও উজান বা মৌ কেউ এক মুহূর্তের জন্যও রোহান তালুকদারকে ভুলে যায়নি। এই যে এখন বিকেল নামতেই মৌ গিয়ে বসে আছে চৌধুরী বাড়ির বাগানের কোণে রোহানের সেই চির শান্তির কবরের পাশে। অঝোর ধারায় ফুপিয়ে ফুপিয়ে কাটছে। ৮ মাসের উঁচু পেট নিয়ে এমন কাঁচা মাটির কবরের পাশে একভাবে বসে থাকতে ইদানিং তার বেশ কষ্ট হয়। তবুও মৌ প্রতিদিন নিয়ম করে দুবেলা এখানে এসে বসে। বেঁচে থাকতে যে মানুষটাকে মানুষ হিসেবে কদর দিতে পারেনি, আজ সে না ফেরার দেশে চলে যাওয়ার পর অনুশোচনায় মৌ তাকে রোজ সঙ্গ দেয়। কবরের মাটির দিকে তাকিয়ে সে কত হাজারো গল্প করে, কখনো নিজের অজান্তেই মুচকি হাসে, আবার কখনো অনুশোচনায় বুক ভাসিয়ে কাঁদে। মাঝে মাঝে হাওয়ার দোলায় মৌ স্পষ্ট অনুভব করে যেন রোহান ঠিক তার গা ঘেঁষে বসে রয়েছে। বাতাসে রোহানের সেই পরিচিত সুগন্ধ ভেসে আসে। মৌয়ের অনায়াসে মনে হয় রোহান হয়তো আগের মতোই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে খিলখিল করে হাসছে। মৌ এক মনে কান্না সামলে হাত তুলে আল্লাহর দরবারে পবিত্র কোরআন তেলাওয়াত করে। রোহানের ওপারে শান্তির জন্যে চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করে মোনাজাত করে। হঠাৎই মৌ তার পাশে কারোর এক সুপরিচিত উষ্ণ উপস্থিতি অনুভব করল। সে ধীর পায়ে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতে উজানকে দেখতে পেল। উজানকে দেখেই মৌ জোরপূর্বক ঠোঁটের কোণা একটু মিষ্টি হাসি ফুটাল, কারণ উজান তাকে এখানে এসে কাঁদতে বারণ করেছে। কান্নাকাটি করলে উজান আর তাকে রোহানের কবরের কাছে আসতে দেবে না। উজান এসে শান্ত ভঙ্গিতে মৌয়ের ঠিক পাশের দোলনাটিতে বসল। মাটিতে নিচু হয়ে বসলে মৌয়ের বেশ কষ্ট হয়, তাই উজান নিজ হাতে বাগানের এই কবরের পাশটিতে সুন্দর একটি দোলনা বানিয়ে দিয়েছে, যাতে তার বউটার রোহানের পাশে বসতে কোনো ধরনের কষ্ট না হয়। উজান পাশে বসতেই মৌ পরম ভালোবাসায় ও ক্ষণিকের ক্লান্তিতে উজানের চওড়া কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিল, কিন্তু নিজের অজান্তেই চোখের কোণ গড়িয়ে দুফোঁটা পপ্ত অশ্রু এসে বিদ্ধ হল উজানের শার্টের কাঁধে। উজান পরম আবেশ ও মমতায় মৌয়ের দিকে তাকালো। তার কপালে নিজের ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে স্নিগ্ধ ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, পিচ্চি একদম কাঁদবে না। হাজারবার বলেছি না কবরের পাশে বসে এভাবে চোখের পানি ফেলতে নেই। তুমি কি চাও তোমার এই কান্নার জন্যে ওপারে আমাদের রোহান কষ্ট পাক বলো? না তো, তাহলে একটুও কাঁদবে না একদম। রোহানের জন্যে যত পারো মন থেকে দোয়া আর ইস্তেগফার করবে, বুঝতে পেরেছ? মৌ ভেজা চোখে মাথা নেড়ে বলল, চলো তাহলে এখন রুমে। আর শোনো, তোমার শরীরের এই অবস্থায় হুটহাট একা আর এখানে আসবে না। আগে আমাদের বেবি পৃথিবীর আলো দেখুক, তারপর তাকে কোলে নিয়ে একসাথে আসবে। নয়তো একা চলতে গিয়ে হোঁচট খেলে বড় কোনো বিপদ হয়ে যাবে। মৌ আর কোনো কথা বাড়াল না। উজান আলতো করে ধরে ধরে তাকে দোলনা থেকে তুলে বাসায় নিয়ে যেতে লাগল। মৌ ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারবার পিছন ফিরে সেই কবরটার দিকে তাকাতে লাগল। মনটা যেন কিছুতেই ছেড়ে যেতে চাইছে না, কিন্তু বাইরের আবহাওয়া ক্রমশ মেঘলা হয়ে আসছে, তাই সে উজানের পায়ে পা মিলিয়ে বাধ্য হয়ে পা বাড়াল। উজান তাকে ড্রয়িং রুমের আরামদায়ক সোফা এনে বসালো। তারপর নিজ হাতে প্লেটে খাবার মেখে অত্যন্ত ভালোবাসায় বউকে খাইয়ে দিতে লাগল। ঠিক সেই সময় হুট করে ড্রয়িং রুমে খুশিতে উৎফুল্ল হয়ে উল্লাসে নাচতে নাচতে প্রবেশ করল ইফাত। সে বাসায় ঢুকেই কিছু না ভেবে সোজা গিয়ে উজানকে জড়িয়ে ধরে উন্মাদের মতো কোলাকুলি করতে লাগল। উজান হঠাৎ এমন কাণ্ডে ভ্রুযুগল কুঁচকে তাকাল। ইফাতের এমন পাগলাটে ব্যবহারে রুমের সবাই রীতিমতো অবাক। ইফাতের পিছনে মেহের লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ঢুকল। শাশুড়ি ও বড়দের সামনে সে একদম সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তখন ড্রয়িং রুমে চৌধুরী পরিবারের সবাই উপস্থিত ছিলেন। উজান ইফাতকে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, কি রে, হঠাৎ কি হলো তোর? এত লাফাচ্ছিস কেন? ছাড় আমাকে, নাকি জড়িয়ে ধরেই মেরে ফেলবি আজ? ইফাত উজানকে ছেড়ে দিয়ে এবার ঝড়ের গতিতে গিয়ে নিজের মা ইমরোজা চৌধুরীকে জড়িয়ে ধরল। খুশিতে একদম গদগদ হয়ে গমগম করে বলে উঠল, আম্মু আম্মু, উজান, আমি বাবা হব।
উজান, তোর মতো আমিও অবশেষে বাবা হতে চলেছি। আমাদের ফুলকন্যার পেটেও এখন আমাদের ভালোবাসার ফুটফুটে সন্তান বেড়ে উঠছে। আমি বাবা হব। আই এম গোয়িং টু বি আ ফাদার। কথাটা বলেই ইফাত আনন্দে উন্মাদের মতো পুরো ড্রয়িং রুমের জুড়ে চক্কর কাটতে লাগল। হুট করে এমন এক খুশির খবর শুনে পুরো চৌধুরী বাড়ির সবাই আনন্দে মুখরিত হয়ে গেল। ইমরোজা চৌধুরী, উজান, মৌ সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। ইফাত খানিকক্ষণ ড্রয়িং রুমে নাচানাচি করে ধপাস করে মায়ের সামনে এসে সোজা হয়ে দাঁড়াল। কিন্তু ইমরোজা চৌধুরী ছেলে ইফাতকে একপাশে সরিয়ে দিয়ে সোজা এগিয়ে গেলেন মেহেরের দিকে। তিনি অতি আদরে মেহেরের দুটো ফর্সা গালে চুমু খেয়ে তাকে বুকের মাঝে লেপ্টে জড়িয়ে ধরলেন। মায়ের কাছ থেকে এমন অবহেলা পেয়ে ইফাত চোখ মুখ বাঁকিয়ে ভ্রু কুচকাল। একদম বাচ্চাদের মতো অভিমানী সুরে বলে উঠল, আম্মু, তুমি এখন আমাকে ফেলে সোজা গিয়ে নিজের প্রিয় বৌমাকে জড়িয়ে ধরলে? ও কি একা একা তোমাকে দাড়ি বানাচ্ছে নাকি? এখানে কি আমার কোনো ভূমিকা নেই? ইমরোজা চৌধুরী কোমরে দুহাত গুজে রাগে কর্কশ কণ্ঠে গর্জে উঠলেন, ঝাঁটার মার খেতে চাস নাকি এখন? নিজের বউকে তোর হিংসা হচ্ছে? লজ্জা করে না তোর? ইফাত তৎক্ষণাৎ দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে হেসে বলল, আম্মু, না প্লিজ, বাবা হবার বয়সে এসে আর অন্তত তোমার হাতের ঝাঁটার মার খেতে চাই না। তোমার যা ইচ্ছে হয় করো, আমি ভালো ছেলের মতো জাস্ট একপাশে দাঁড়িয়ে দেখব। ইফাতের এই কথায় ড্রয়িং রুমে মুহূর্তেই একরাশ আনন্দের হাসির রোল পড়ে গেল। মৌ আর উজান একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসল। মৌ নিজেও আর চুপ করে থাকতে পারল না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরল। মেহেরের কানের একদম কাছে মুখ নিয়ে ফিসফিসে দুষ্টুমির সুরে বলে উঠল, জানো, তুই না কিছুদিন আগেই খুব ভাব নিয়ে বললি এসব কিছু এত তাড়াতাড়ি হবে না। এখন কি হলো? তলে তলে ঠিকই টেম্পু চালাচ্ছ, আর আমরা বললেই হরতাল। মৌয়ের এমন সরাসরি কথায় মেহের লজ্জায় একদম লাল হয়ে মাথা নিচু করে ফেলল। এই মৌ মেয়েটা যে ইদানিং তাকে লজ্জা দিতে এক বিন্দু ছাড়ছে না, যখন তখন শাশুড়ি আর ভাসুরদের সামনে চরম লজ্জায় ফেলে দেয়। মেহের নিজের লজ্জা ঢাকতে আড়ালে মৌয়ের নরম হাতে হালকা করে একটা চিমটি কাটল, আর মৌ তাতেই খিলখিল করে হেসে উঠল। এদিকে ড্রয়িং রুমের হইচই আর আনন্দের মাঝে কিছুটা দূরে একাকী দাঁড়িয়ে নীরবে দুচোখের জল ফেলছিল তুবা। সবাই নিজের মতো করে আনন্দে ভেসে গেলেও তুবা কোনোভাবেই মন থেকে সম্পূর্ণ খুশি হতে পারছিল না, কারণ সে মা হতে সম্পূর্ণ অক্ষম। বিয়ের অনেক বছর পেরিয়ে যাওয়ার পরও যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন আরিয়ানের কাছে অনবরত জিদ ধরেছিল ডক্টরের কাছে যাওয়ার জন্য। কিন্তু আরিয়ান সবসময় হসপিটালের কথা শুনলেই সব দোষ নিজের কাঁধে চেপে নিয়ে এড়িয়ে যেত, বলতো তার নিজেরই শারীরিক প্রবলেম আছে, তাই যাওয়ার দরকার নেই। কিন্তু তুবা তো নাছোড়বান্দা। আরিয়ানের ওপর অজস্র রাগ ঝেড়ে সে নিজেই একা একা হসপিটালে গিয়ে চেক আপ করিয়ে এসেছিল। আর তখনই জানতে পারে সমস্যা আরিয়ানের নয়, বরং গর্ভধারণে অক্ষম সে নিজে। আরিয়ান কেবল তুবাকে মানসিক আঘাত থেকে বাঁচাতে পুরো দোষ নিজের ঘাড়ে নিয়ে চুপ ছিল। সবার এই আনন্দের মাঝে তুবা আর এক সেকেন্ডও দাঁড়াল না, এক দৌড়ে সোজা উপরের রুমের দিকে চলে গেল। তুবার হঠাৎ চলে যাওয়ার দিকে তাকিয়ে থমকে গেল সবাই। তারা আনন্দের অতিশর্যে ভুলেই গেছিল যে নিজেদের অজান্তেই মেয়েটার মনে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। আরিয়ান সবার অপরাধবোধের চেহারা দেখে শান্ত গলায় বলল, তোমরা বসো, আমি দেখছি। এই বলে আরিয়ান ধীর পায়ে ওপরের রুমে চলে গেল। রুমে ঢুকতেই সে দেখতে পেল তুবা বিছানায় বালিশে মুখ গুজে অঝোর ধারায় কাঁদছে। তার এই ব্যাকুল কান্নার শব্দে আরিয়ানের বুকটা যেন মোচড় দিয়ে উঠল। মেয়েটা হসপিটালের রিপোর্ট পেয়ে ভেঙে পড়বে জেনেই তো সে এতদিন সব মিথ্যে অপবাদ নিজের ওপর নিয়ে চুপ ছিল। আরিয়ান ধীরে ধীরে তুবার পাশে গিয়ে বসল। পাশে বসতেই তুবা আর নিজেকে ধরে রাখতে পারল না। আরিয়ানকে বাহু শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। তুবা, প্লিজ কেঁদো না। তুমি কেন বোঝো না? আল্লাহ সবাইকে সব দিক দিয়ে পরিপূর্ণতা দেন না। তাছাড়া আমরা দুজন নিজেদের মতো করে এভাবেই তো অনেক হ্যাপি আছি, তাই না? কতদিন? তুবা কান্না জড়ানো গলায় চেঁচিয়ে উঠল। একদিন, 1 মাস, 1 বছর, নাকি 5 বছর? তারপর ঠিকই তোমার মনে হবে আমি তোমার জীবনের এক বিশাল বোঝা। আমার কাছে কি তুমি সত্যি হ্যাপি বলো? তার চেয়ে আরিয়ান, তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নাও। আমি কথা দিচ্ছি, কিচ্ছু বলবো না। আমি তোমাকে নিজ হাতে। কথাটা শেষ করার আগেই আরিয়ান তুবার গালে পরপর 2টো থাপ্পড় বসিয়ে দিল। ত্যাগের কথা বলতে গিয়ে গাল দুটো লাল হয়ে উঠল তুবার। সে ছলছল চোখে এক হাত গালে রেখে অবাক হয়ে তাকালো। তো তো তুমি আমাকে মারলে আরিয়ান? তো আর কি করব বলো? আমি তোমাকে কতবার বোঝাবো যে এই জীবনে আমার শুধু আর শুধু তোমাকেই চাই। আমার আর কোনো সন্তানের দরকার নেই। বাচ্চা হলেই যে সংসারে শুধু হ্যাপি থাকা যায় তা কিন্তু একদম ভুল ধারণা।
তাছাড়া ওই তো উজান আর ইফাতের ঘরে দুটো নতুন মেহমান আসছে, আমরা ওদের বাচ্চাদেরই নিজের সন্তানের মতো ভালোবেসে বুকে জড়িয়ে রাখব। ওরা কি নিশ্চয়ই আমাদের কাছ থেকে ওদের বাচ্চাদের দূরে সরিয়ে রাখবে? বলো, ওরা আমাকে ধরতে দেবে, ওদের বেবি কোলে দেবে, এত আদর করতে দেবে আমাকে? তুবা ফিসফিসিয়ে আকুল হয়ে জিজ্ঞেস করল। ঠিক সেই সময় দরজার কাছ থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো। হ্যাঁ, আমরা মহা অমানুষ, আমরা কেন তোমাদের আমাদের বেবি ধরতে দেব? বেবি তো আর তোমাদের কিচ্ছু হয় না। আমরা এতটাই খারাপ যে তোমাদের আমাদের বেবি স্পর্শ পর্যন্ত করতে দেব না, বুঝেছ? কথাগুলো বলতে বলতে রুমে ঢুকে পড়ল উজান। তার পেছনেই দাঁড়িয়ে আছে ইফাত আর মেহের। অন্তঃস্থবা মৌকে তারা নিচে সোফায় বসিয়ে রেখে ওপরে চলে এসেছে। উজান আরিয়ানের সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে পড়লে। তুবা লজ্জা পেয়ে কিছুটা সরে দাঁড়ালো, দ্রুত হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিল। এরই মাঝে মেহের গম্ভীর মুখ করে বলে উঠল, ভাবি, তুমি এতটা পর ভাবতে পারলে আমাদের বেবি আসা মানে তো সেটা তোমারও বেবি, তাই না? তোমার মনে কিভাবে এই বাজে ধারণা এলো যে আমরা আমাদের বেবি তোমার কোলে দেব না? এত নীচ আর পর ভাবো তুমি আমাদের। তুবা লজ্জিত হয়ে তড়িঘড়ি বলল, না না মেহের, আমি সত্যি ওভাবে বলতে চাইনি। থাক ভাবি, আর বানিয়ে বানিয়ে বলতে হবে না। শুধু মুখে মুখেই এতদিন বোন বোন বলে আসতে, কিন্তু ভেতরে ভেতরে তো পর আর শত্রু ভেবে বসে আছো। তুবা আর সইতে না পেরে ধেয়ে এসে মেহেরকে পরম আদরে বুকে জড়িয়ে ধরল। মেহের সঙ্গে সঙ্গে খুশিতে গদগদ হল। ঠিক সেই সময় উজান গাম্ভীর্য ভেঙে হেসে উঠে বলল, এবার কাজের কথায় আসি। শোনো ভাইয়া, বেবি আসছে ঠিক আছে, কিন্তু তাই বলে ভেবে নিও না যে সেই বেবি রাতে আমাদের কাছে থাকবে। রাতে বেবি তোমাদের কাছে থাকবে। কিভাবে সামলাবে তা তোমরাই জানো, কারণ আমি তো রাতে আমার পিচ্চির সাথে রোম্যান্স করব, আর তোমরা দুজন নিশ্চিন্তে বেবি সামলাবে, ব্যাস। উজানের কথায় সবাই হো হো করে উচ্চস্বরে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তেই নিচের ড্রয়িং রুম থেকে ভেসে এলো মৌয়ের হৃদয় বিদারক আর্তচিৎকার। আল্লা গো! চিৎকারটা শোনা মাত্রই রুমের সবার হাসির শব্দ বাতাসের সাথে মিলিয়ে গেল। মুহূর্তে সবাই হুড়মুড় করে রুম ছেড়ে সিঁড়ির দিকে দৌড়ে গেল। সিঁড়ির দোতলার কোণে এসে পৌঁছতেই উজান একদম বরফ হয়ে থমকে দাঁড়িয়ে গেল। তার চোখের সামনে ঘোর অমানিশা নেমে এলো। নিচে মেঝেতে টু বি কন্টিনিউড। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রোহান তালুকদারকে কেন মৃত্যু দিলাম? এই প্রশ্ন অনেকেরই। তবে একটা সত্যি কথা কি জানেন? রোহান তালুকদার মরে গিয়েও জিতে গেছে। কারণ যে ফুল তাকে দু চোখ সহ্য করতে পারত না, সেই ফুল এখন তার জন্য দোয়া করে, তার জন্য কাঁদে। তার জীবনে ফুল ছিল প্রথম এবং শেষ ভালোবাসা। সে কোনো স্বার্থ ছাড়াই তাকে ভালোবেসেছিল। তার জীবনে ফুল ব্যতীত অন্য কারো স্থান ছিল না। সে ভাবত তাকে কেউ ভালোবাসে না, আর ভালোবাসলেই যে পেতে হবে এমনটাও তো নয়। রোহান তালুকদার দেখিয়ে দিয়েছে সে অন্য ৮-১০টা ছেলের মতো নয়। তার জীবনে শুধু একজনই ছিল, আছে এবং থাকবে। সে ফুলকে ছাড়া অন্য কাউকে আপন করতে পারত না, আর না পারত নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে তার সংসার করা দেখতে। যেহেতু সে নিজে ফুলকে পায়নি, তাই তাদের সংসার গড়ে তোলার পথ সহজ করতেই সে দূরে হারিয়ে গেছে। সে সবাইকে বুঝিয়ে দিয়েছে তার ভালোবাসা কতটা সত্যি ছিল। সে মৌকে বোঝাতে চেয়েছিল তাকে ছাড়া সে মরে যাবে, তবু অন্য কোনো নারীতে আসক্ত হবে না। হয়তো বেঁচে থাকতে মৌ তার ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি, কিংবা তকদিরে ছিল না বলেই বুঝতে অক্ষম ছিল। কিন্তু আজ সেই পাপিষ্ঠ পুরুষের ভালোবাসাকে মৌ মন থেকে সম্মান করে। আর এটাই ছিল রোহান তালুকদারের মৃত্যুর আসল কারণ।